রাত ঘুম নেই আমার চোখে, আছি জেগে এই চন্দ্রালোকে। নীল জোছনায় তুমি কোথায়? বুক ভরা শুধু দুঃখে। দর্শক, শুরু হচ্ছে রাত বিরাত। ট্রেনটা আমাদের সামনে থেকে চলে গেল। ট্রেনটা একটা গন্তব্যে গেল। এরকম একদিন সবার আমাদের একটা গন্তব্য আছে, সেই গন্তব্যে চলে যেতে হবে। আজকে রাত হচ্ছে 19শে জুলাই। 19শে জুলাই 2013 সাল। কিন্তু 19শে জুলাই 2012 সাল ছিল বাংলাদেশের জন্য একটি অত্যন্ত বেদনার দিন। ঠিক এই দিনই গত বছর আমরা হারিয়েছিলাম আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষকে, হুমায়ুন আহমেদ। আমি যার ব্যক্তিগতভাবে যার অনেক বড় ভক্ত, এবং পুরো বাংলাদেশ সেদিন কেঁদেছিল। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন ওনাকে বেহেশতে রাখেন, এবং আল্লাহ যেন ওনাকে মানে চিরজীবনে যত সুখ বাংলাদেশকে দিয়ে দিয়েছেন, তিনি মানুষকে শান্তি দিয়েছেন, শান্তিতে যেন তার হৃদয়ে বহমান থাকে। এবং আমাদের যে আজকে অতিথি, এ মূলত নিজেকে পরিচয় দেয় স্ক্রিনের পেছনের লোক। এর অনেক বড় বড় কীর্তি আছে, যেসব গল্প আমরা ক্রমে ক্রমে ওর মুখ থেকে শুনবো। লতিফুল ইসলাম শিবলি আমার বন্ধু, আমার ছোট ভাই, আমার অনেক দিনের সহযোদ্ধা, আমার বড় ভাই, আমার বন্ধু। আমরা অনেক 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 পুরনো মানুষ, অনেক দিন একসাথে ছিলাম, মাঝে অনেক দিন দেখা নাই, তারপর আবার হঠাৎ করে দেখা। শিবলি, তুমি নিশ্চয়ই আজকে আমাদের সেই বিখ্যাত মানুষটির জন্য কিছু একটি বলতে চাও। হ্যাঁ, আপনি তো বললেন ওনার সম্পর্কে যেটা বলার। বাংলাদেশের তারুণ্যের মধ্যে যে বই পড়ার স্পৃহা এবং বই পড়া, একটা জেনারেশনকে বই পড়তে উদ্বুদ্ধ করার যে ভূমিকা, তো অবিস্মরণীয়। এটা তো মানে একটা প্রজন্মকে উনি তৈরি করে দিয়ে গেছে, একটা ইন্টেলেকচুয়াল প্রজন্ম তৈরি করে দিয়ে গেছে, যেটা ছিল না আমাদের। কিংবা আমাদের প্রকাশনা শিল্পকে উনি বাঁচিয়ে দিয়ে গেছে, যেটা ছিল না। না বললেই নয় এই কথাটা, যে এটা ছিল পুরোপুরি পার্শ্ববর্তী দেশের দখলে, সেটা উনি ফিরিয়ে এনেছেন। একজন মাত্র মানুষ, অবিস্মরণীয়। উনি যখন মারা গেলেন, ওনাকে যেদিন নিয়ে আসা হলো প্লেন থেকে, ওনার কফিনটা নামছে, টিভিতে আমরা তখন লাইভ দেখছিলাম। পার্সোনালি আমি আমার কথা বলছি, যে এই লোকটির সঙ্গে আমার কখনো দেখা হয়নি। আমি সামনাসামনিও দেখিনি। আমার আজকে এখন খুব খারাপ লাগে যে এরকম আমার সময়, আমার তারুণ্যে এরকম একজন লেখককে আমি পেয়েও আমি তার সামনাসামনি কখনো গেলাম না, তাকে চাক্ষুষ দেখলাম না। এটা হয়তো আমার সন্তানের কাছে আমাকে বলতে হবে কেন দেখিনি আমি এটা। তো আমার এত কষ্ট লাগছিল সেদিন। আমি কখনো এলিজি লিখিনি, মানে শোক গাথা লিখিনি কারোর জন্য কখনো। এবং কোনো মৃত্যু আমাকে ওইভাবে আসলে যেহেতু টাচ করে নাই, কোনো পার্সোনালিটির বা কোনো সেলিব্রিটির মৃত্যু আমাকে ওইভাবে টাচ করে নাই, সেহেতু হয়তো আসেনি। তো আমার সেদিন কেন যেন কয়েকটি লাইন এসে পড়লো। আমি আমার সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, এটা পরে অনেকে শেয়ার করেছে। এটা হয়তো আমার কবিতার বইতেও থাকবে, আগামী কবিতা বইতে। আমার খুব ইচ্ছা করছে আজকে, আজ পৃথিবীতে এত গোলাপ কই যা ঢেকে দিতে পারে তোমার কফিন, এমন মহিরুহ কই যার ছায়া ঢেকে দিতে পারে তোমার কবরের দৈর্ঘ্য, আপদ মস্তকে যিনি 56,000 বর্গ মাইল, 3.5 হাত কবরে কিভাবে হবে তার ঠাই। এখানে থমকে গেছে কন্ডেন্সেলের পাথর দেয়ালে, প্রতি নিঃশ্বাসে মৃত্যুর দিন আমি বলছি, শোনো জেল থেকে আমি বলছি। জেল থেকে আমি বলছি, অবিখ্যাত গান। এই গানটার গল্পটা কি? আমার জন্ম তো এই মুক্তিযুদ্ধের সময় না, 69-এ আমার জন্ম। সো
তারপরে যুদ্ধকালীন সময়টা তোমার একেবারে না, একদমই নাই, মানে একটু আছে স্মৃতি, মানে ওইটা হালকা। কিভাবে যেন শিশু মানে স্মৃতি। হ্যাঁ, আমি আমার বাবার সাথে বাংকারের মধ্যে ছিলাম এবং ওই আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমরা একটা বাংকারের মধ্যে ছিলাম ওই বাহাদুরাবাদ ঘাটে, তখন আমার বাবা ওখানে ফেরি কন্ট্রোলার ছিলেন। তো তখন ওখানে ইন্ডিয়ান মিগ মোয়া ফেলছিল, তা আমরা তখন সব বাংকারের মধ্যে ছিলাম। ওই যে উপর দিয়ে প্লেন উড়ে যাওয়াটা আমার ওই এক চিলতে মুক্তিযুদ্ধের স্মৃতি হচ্ছে এটাই, ওইটুকুই। তো আমাদের তারুণ্য আমরা পেয়েছি সেই স্বৈরা শাসন, 90-এর সেই স্বৈরা শাসন, এবং ওই সময়ে আমরা কলেজে উঠেই মনে হয়েছে যে এই দেশে গণতন্ত্র নাই, এই দেশে একটা মানে জগদ্দল পাথরের মতো স্বৈরা শাসন আসলে। মানে চেপে আছে আমাদের। আমাদেরকে অনেক বেদনা দিয়েছে ওই 9টা তো বছর আমরা অনেক নিশ্চয়ই বেদনায় ছিলাম। নিশ্চয়ই 9 বছর ইয়া ভাই, শাহেদ ভাই আপনারও অনেক অনেক হ্যাঁ, স্মৃতি এবং অনেক অনেক মানে পেইনের মধ্যে দিয়ে আপনিও গেছেন। তো ওর মধ্যে দিয়ে আমার তারুণ্যটা আমি ওর মধ্যে দিয়ে বেড়ে উঠেছি এবং নাটোরে ইন্টারমিডিয়েট কলেজে ঢুকেই তখন জড়িয়ে গেলাম পলিটিক্সের মধ্যে। সে এক কঠিন ইতিহাস, ওটা বলতে গেলে আর অন্য কথা বলা যাবে না। বলা যাবে না। তো তারপরে আমি ওই সময় 90-এর জাস্ট আগেই আমার নামে তখন 8টা-9টা তখন কেস হয়ে যায়, ওই সবই রাজনৈতিক কারণে, ছাত্র রাজনীতির কারণে। তো আমি তখন পালিয়ে ঢাকায় চলে আসি এবং 90-এর অভ্যুত্থানের শেষ দিনগুলো আমি ঢাকাতেই থাকি আর কি, আমি হুলিয়া নিয়ে চলে আসছিলাম। তো তারপরে লেখালেখি যখন শুরু করলাম স্বভাবতই পেছনের এগুলো উঠে আসে। তো যার ফলে আপনি দেখবেন আমি বেশ কিছু লেখা লিখেছি যেখানে যার টাইটেলগুলো শুনলেই আপনি বুঝবেন যে জেল থেকে বলছি, বন্দি জেগে আছে, পেশাদার খুনি। তো ওই সময়গুলো ওই দেখে আসা ওই 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 স্মৃতি, ওই অভিজ্ঞতায়, ওই জার্নিটাই আমাকে তখন এই লেখাগুলো, যেটা আপনি বললেন যে বিপ্লবী বা বিপ্লব বা এই, মানে এগুলো অবচেতন, এমন না যে আমি ওগুলো আমি লিখতে চেয়েছি তা না, হয় না যে মানুষের অবচেতনভাবেই মানে ওগুলোর থেকে মানুষ নিজেকে অ্যাভয়েড করতে পারে না, এসে যায়। তো লেখাগুলো তখন এইভাবে চলে আসছে। তো জেল থেকে বলছি এইটা তো মানে নিশ্চয়ই আপনি বললেন একটা ইতিহাস, এই গানটা একটা ইতিহাস। ঘটনা ছিল আমি এই গানটি, এটা তো আমার সুর করা। হ্যাঁ, ও ড্রামার শহীদ। হ্যাঁ, আমি যখন ক্রিসেন্ট রোডের বাসায় থাকতাম, তো আমি এটা ওই টেবিল বাজিয়ে বাজিয়ে মানে গানের সুর করে ফেলেছিলাম আগে। তো তারপরে আমি ওই হক হোটেলে, গ্রিন রোডের হক হোটেল আমার একটা আড্ডা ছিল, তো আমি ওখানে ওই বন্ধুদের সাথে আড্ডা মারার সময় ওই টেবিল বাজিয়ে এই গানটা করতাম। শহীদ আসতো ওই আড্ডায়। আচ্ছা। তো শহীদ তখন তার অ্যালবাম করবে, তো আমাকে তখন শহীদ বলে যে দোস্ত এটা আমাকে দিয়ে দে। আমি তো তখন মানে এমন কাউকে চিনি না বা মানে তখন মিউজিক আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে আমার তখনও জড়িত হইনি আমি। হ্যাঁ, তো শহীদ যথারীতি এটা জেমস ভাইকে দিয়ে কম্পোজিশন করাবে। তো জেমস ভাই তখন এই গানটা শহীদের কাছ থেকে দেখে তখন শহীদকে বলছে এই গানটা আমি করবো। শহীদ বলছে ওকে জেমস ভাই আপনি করেন, অসুবিধা নেই। তো তখন জেমস ভাই বলছে যে এই গানের লিরিক্সিস্টকে নিয়ে আসতে তার কাছে। এই জেমস ভাইয়ের সাথে আমার তখন প্রথম মুলাকাত, তার ওই স্কাটন রোডের সেই সরকারি বাসভবনে, ওই সরকারি কোয়ার্টার, ওখানে দেখা সেই চিকনা রোগা পাতলা সেই জেমস ভাই, এই তুমি শিবলি, এই শুরু হলো জেমস ভাইয়ের অধ্যায় আর কি। কন্ডেম সেলের পাথর দেয়ালে প্রতি নিঃশ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি, শোনো জেল থেকে আমি বলছি। আমি গানটা লেখার আগে আমার মনে একটা দুপুরের কথা আমার মনে আছে। আমি যেদিন গানটা লিখেছিলাম ওই কিচেন রোডের বাসায়, আমি ওই হয় না যে ফ্ল্যাটের অর্ধেকটা করার অর্ধেকটা ছাদ, এরকম একটা বাসায় থাকতাম আমি। হ্যাঁ, চিলেকোঠা টাইপের, সেই চিলেকোঠার মতো ওইরকম একটা ইয়া ছিল। তো আমি যেখানে শুয়ে থাকতাম সেখান থেকে আকাশ দেখা যেত। তো এক দুপুরে আমার মনে হচ্ছিল যে এই যে চমৎকার একটা দুপুর, একটা গ্রীষ্মের এক দুপুর, আমার কাছে মনে হচ্ছিল যে এই সুন্দর এই পৃথিবী ছেড়ে মানুষ চলে যাবে একদিন। তো সেই মানুষটার কেমন লাগছে এই দুপুরটা, যে জানে এই আগামী কয়েকদিন পর সে মারা যাবে, তার কেমন লাগছিল। তো আমার সঙ্গে সঙ্গে আমার একজন ক্যান্সার রোগী কেমন হতে পারে। তারপরে বললাম না, ক্যান্সার রোগী বেশি নাটকীয় হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার সেই ওই পুরানা স্মৃতিগুলো তখন মনে পড়লো, হ্যাঁ, জেল জুলুম হুলিয়ার সেই সময়গুলো। তখন হ্যাঁ, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে জানে আগামী কিছুদিনের মধ্যেই তার ফাঁসি হয়ে যাবে, সে কেমন ফিল করছে। এই ভাবনা থেকেই মানে এটা মানে সবাই শুনলে আশ্চর্য হবে, 5 মিনিটের মধ্যে সুর আর লিরিক্স কিন্তু একসাথে হয়ে গেছে। একদম লিরিক কিন্তু কলমের সাথে, এই টিউনটা কিন্তু কলমের সাথে বেরিয়ে গেছে উইদিন 5 মিনিট ক্রিয়েশন। এটা মানে আমি জানি না এটা কেউ বিলিভ করবে কিনা, এই হয় জাস্ট হয়ে গেছে এটা এরকম। কোনো সুখের ছোঁয়া পেতে নয়,
বললেই সবাই সমস্যা চিৎকার দিবে কোন গান তোমার মুখস্থ। আচ্ছা, তুমি কি খুব অভিমানী? শায়দ ভাই, সাধারণের জন্য হচ্ছে অভিমানে ফোটে না গোলাপ, আর কবিরাই তো তার কবিদের অভিমানে কিন্তু গোলাপ ফোটে, তো অফকোর্স অভিমানী। অভিমানের সঙ্গে তোমার কষ্টকে ভালোবাসার এই যে একটা প্রগাঢ় নিবিড় সম্পর্ক, এটার গল্পটা কি? সিরিজ অফ কষ্ট, সিরিজ অফ কষ্ট। শুধু কষ্ট কষ্ট না, মানে কষ্ট সিরিজ আছে তোমার। আমরা হলাম হেলাল হাফিজ ভাইয়ের, কবি হেলাল হাফিজের কষ্টের উত্তরাধিকার। কষ্ট নীল কষ্ট, হ্যাঁ, হেলাল ভাই যে আমাদেরকে কষ্ট ঢুকিয়ে দিয়েছেন, হ্যাঁ, সেই তিনি আর কষ্ট থেকে উত্তরণের জন্য আর বই লিখলেন না, হ্যাঁ, তিনি একটি বই লিখে কষ্ট ইনজেক্ট করে আস্তে করে শুনে মজা দেখা শুরু করলেন। কিন্তু উনি তো আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন, তো আমরা তো তার উত্তরাধিকার, তো যার ফলে সিরিজ অফ কষ্ট হয়ে গেছে আসলে। কারণ হেলাল ভাইয়ের দ্বারা আমরা অনেক কম বেশি সবাই কিন্তু আমরা ইনফ্লুয়েন্সড, না হেলাল ভাই? হেলাল ভাই এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার তার শেষ সময়, তো যার ফলে ওই 90 দশকে কিছু মানে কষ্ট নিয়ে কিছু গান লিখে ফেলেছিলাম। এই বাচ্চু ভাইয়ের কষ্ট পেতে ভালোবাসি, কিংবা কষ্ট কাকে বলে, আমার একটা নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলে, কষ্ট কাকে বলে, কি যে কষ্ট আমার, এটা আরেকটা গান। তারপরে জেমস ভাইয়ের কত কষ্টে আছি, কিংবা হাসতে দেখো গাইতে দেখো, এটাও কষ্টেরই কথা। হ্যাঁ, হাসতে গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, কষ্টেরই কথা। তো এইভাবে মানে কেন জানি এমন না যে অনেক কষ্ট পেয়েছি আমি, তাই বিষয়টা কিন্তু তা না। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বছর ধরে এক জায়গায় বসে হৃদয়ের কত আছে যার যত, মালিশে থেকে দেয় রক্ত খোরো, দিয়ে গেছে কুসুম সারাটা জীবন। মান্নান মিয়ার তিতাস বলো। অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে যে এই ক্যারেক্টারটা এবং ওই ওখানে প্রতি রবিবারে হাটটা বসতো, ওখানে একটা তেঁতুলতলা ছিল, এবং ওখানে মান্নান মিয়া প্রতি রবিবারে এই মলমটা বিক্রি করতো। এবং এই গানটা যখন হিট হয়ে গেল, রবিবারে সবাই মান্নান মিয়াকে দেখতে যেত ওখানে, এবং তো মান্নান মিয়া তার বিভিন্ন রকমের ইয়া করতো, লোকজন মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তরুণরা যেত মান্নান মিয়ার সাথে দেখা করতে, হাত টাত মিলাতো। মান্নান মিয়া তো স্টার নাটকে, হ্যাঁ, গানের একদম জীবন্ত ক্যারেক্টার। আর্মি স্টেডিয়ামের জীবনের প্রথম কনসার্ট, মানে ওটা দিয়ে ওটা কনসার্ট শুরু হলো। হ্যাঁ, একটা কনসার্ট হয়েছিল যেখানে জেমস ভাই এই গানটা তখন গিয়েছিল। আমি এই গানের মানে এই গানটার প্রতিক্রিয়া দেখার জন্য আমি একদম অডিয়েন্সের পিছনে, প্রায় 20-25 হাজার তরুণ তখন এই মানে অডিয়েন্স। তো জেমস ভাই যখন এই গানটা যখন গাচ্ছিল, আমি পিছন থেকে দেখছিলাম 25,000 ইয়াং ঢাকার আরবান ইউথ একসাথে যখন বলছিল মান্নান মিয়ার তিতাস মলম, আমার সেই গ্রামের নাটোরের অজপাড়া গায়ের সেই মান্নান মিয়ার কথা মানে আমি মানে ফিল করছি। আমার মনে হচ্ছে হ্যাঁ, একটা কিছু করা হয়েছে মনে হয়। পিয়ন তো সাধারণত দুপুরেই আসে, তো তুমি এই পিয়নকে মধ্যরাতে থেকে পেলা? মধ্যরাতেই তো মানে প্রেমিক প্রেমিকা বা কষ্ট পাওয়া মানুষরা যারা মানে জেগে থাকে, তাদের কাছে তো এই প্রকৃতি, এই বাতাস, এই দক্ষিণের হাওয়া, এই ফুলের গন্ধ, রাত জাগা পাখি, এরা তো সব পিয়নই আসলে, না? এরা কিছু একটা নিয়ে আসে। হ্যাঁ, সমাজে একটি বিশেষ রাতকে বলা হয় নির্ঘুম রাত, এবং সেটা জীবনের প্রচন্ড সুখের রাত, বাসর রাত। জেগে থাকে নাকি জানো না, যদি শরীর কথা নাই তোমার রাতে আমি জানি না। তুমি কি বাসর রাতে সারা দেখেছিলে? আমার লজ্জা লাগছে বলতে? লজ্জা লাগছে? এনিওয়েজ, নিশ্চয়ই এটা একটা স্পেশাল রাত মানুষের জীবনে, তাই না? হ্যাঁ, মানুষ তো এটা সুখের। এখন এটা কি সুখের জেগে থাকা নাকি মানে মানে আগামী দিনের বেদনার সময়ের মানে টেনশনে জেগে থাকা, সেটা একটা বিষয়। কি করলাম আমি, হতে পারে এরকম একটা, হতে পারে। সেগুলো হুট করে তোমার প্রশ্ন করি, গান নিয়ে আলাপ হচ্ছে অনেকক্ষণ ধরে, তোমার